নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে ভারত, দাবি চীনের, দিল্লির অস্বীকার। ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন, ইরানের সর্বোচ্চ নেতার তীব্র প্রতিবাদ। কমলা হ্যারিস কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না, দাবি ডোনাল্ড ট্রাম্পের। তুরস্ককে ঠেকাতে রাফাল কিনছে গ্রিস। ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব, তবে শর্ত জুড়ে দিল সৌদি বাদশা। আমেরিকার বিচার বিভাগের সমালোচনা করে আলোচিত কমলা হ্যারিস। খাশোগি হত্যার রায় বিচারের নামে প্রহসন, বলছে জাতিসংঘ। নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বাহিনী। সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি মঙ্গলবার এক বার্তায় বলেছেন, পবিত্র ও নূরানী ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বাকস্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরনের বিদ্বেষী ঘটনা ঘটছে। পশ্চিম এশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের অশুভ পরিকল্পনা থেকে এ অঞ্চলের বিভিন্ন জাতি ও সরকারগুলোর দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে ওই সময়টাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার জন্য বেছে নেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি জানান। তিনি গোটা বিশ্বের মুসলমান, বিশেষ করে পশ্চিম এশিয়ার মুসলমানদের উদ্দেশ্যে বলেন, স্পর্শকাতর এই অঞ্চলের ইস্যুগুলোর বিষয়ে আপনাদেরকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানদের বিষয়ে পাশ্চাত্যের রাজনীতিবিদ ও নেতাদের শত্রুতার বিষয়টিও কখনোই ভুলে যাওয়া যাবে না। সম্প্রতি সবশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে 2015 সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করছে তারা। ভারত চীন চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত সতর্কতামূলক গুলি চালিয়েছে বলে চীন দাবি করেছে, তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফিরুক, ভারত তা প্রত্যাশা করে, কিন্তু চীনের অপপ্রচার পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতীয় সেনারা কোনো সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি বা কোনো রকম আক্রমণাত্মক পন্থা ব্যবহার করেনি। ভারত যে গুলি চালায়নি সেটাও জানিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র দাবি করেছেন, 7 সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনারা বেআইনিভাবে সীমানা পেরিয়ে প্যাগং লেক এলাকায় ঢুকে পড়ে। সে সময় চীনা সেনার কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। চীনা সেনারা তার জবাব দিয়েছে। গণমাধ্যমে প্রকাশ, চীনের পিএলএ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র কর্নেল ঝাং শুইলির দাবি, ভারতীয় সেনারা ইন্দো চীন পশ্চিম সীমান্তের লাইন অতিক্রম করে প্যাগং এলাকায় ঢুকে পড়ে। চীন এবং ভারতের মধ্যে যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘন করেছে ভারতীয় সেনা, অশান্ত করেছে পরিস্থিতি, ভুল বোঝাবুঝি তৈরি করেছে বলেও কর্নেল ঝাং শুইলির দাবি। চীনের পক্ষ থেকে ওই ঘটনাকে গুরুতর এবং সামরিক উস্কানিমূলক হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া ভারতীয় পক্ষকে অবিলম্বে বিপজ্জনক ওই পদক্ষেপ বন্ধ করতে, অবিলম্বে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করা সেনাদের ফিরিয়ে নিতে এবং গুলি চালানো সেনাদের বিরুদ্ধে কঠোর তদন্ত ও শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল পৃথ্বী রঞ্জন দাস বলেছেন, চীনা সেনারা বুঝে গেছে ভারতীয় সেনাবাহিনী এখন সশস্ত্র অবস্থায় এবং প্রয়োজনে গুলি চালিয়ে হলেও এদের প্রতিরোধ করবে। এই বার্তা চীনের লাল ফৌজ পৌঁছেছে। এখন দেখা যাক ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়।
করোনা ভাইরাসের টিকার বিরুদ্ধে মার্কিন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস যে বক্তব্য জানিয়েছেন তার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কমলা কোনো দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বলেন, টিকার ফলপ্রসূ ও নির্ভরযোগ্যতা নিয়ে বিশ্বাসযোগ্য সূত্র থেকে কোনো বক্তব্য না আসা পর্যন্ত ট্রাম্পের কথায় আমার কখনোই আস্থা নেই। সোমবার হোয়াইট হাউসে শ্রমিক দিবসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, টিকা সম্পর্কে অপমানজনক কথা বলেছেন কমলা, যাতে লোকজন এই বিশাল অর্জনকে বিশাল অর্জন বলে মনে না করতে পারেন। আমি নিজের জন্য এই সাফল্য চাইনি, লোকজন যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই জন্যই এটা চেয়েছি। এখানে চিকিৎসাবিদ্যার বিষয়টিও রয়েছে, জানি আমরা সমান তালে কাজ করছি। করোনা টিকা সবার জন্য নিশ্চিত করার জন্য জোর দাবি করে তিনি বলেন, বছরের শেষে কিংবা নভেম্বরের নির্বাচনের আগে তা বাজারে আসবে, যা আমার রাজনৈতিক বিরোধীদের অস্থির করে তুলছে। ট্রাম্প বলেন, টিকা বিরোধী বেপরোয়া মন্তব্যের দরুন বাইডেন কমলা দুঃখ প্রকাশ করবে। সংখ্যা অবিশ্বাস্যভাবে শক্তিশালী, অবিশ্বাস্য ভালো। কাজে এখন তারা বলবেন, ওয়াও, অবশেষে ট্রাম্প পেরেছেন। এখন আমরা টিকার বিরুদ্ধে কথা বলছি, এটা দেশের জন্য মারাত্মক খারাপ, বিশ্বের জন্য। পূর্ব ভূমধ্যসাগরে অশোধিত তেল উত্তোলন নিয়ে গত কয়েক মাস ধরে তুরস্কের সাথে গ্রিসের বিরোধ চলছে। এই পরিপ্রেক্ষিতে গ্রিস অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দুই ন্যাটো দেশের দ্বন্দ্ব ভবিষ্যতে যুদ্ধে পরিণত হবে কিনা সেই আশঙ্কা বাড়ছে। পূর্ব ভূমধ্যসাগরের গ্রিস ও তুরস্ক দুই দেশেই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, বিমান বাহিনীও প্রস্তুত। এ অবস্থায় গ্রিস সরকারের মুখপাত্র জানিয়েছেন, তুরস্ক প্রায় প্রতিদিন যুদ্ধের হুমকি দিচ্ছে এবং উস্কানিমূলক কথা বলছে। এ অবস্থায় আগামী শনিবার প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি নিয়ে ভাষণ দেবেন। সেখানেই সেনাবাহিনীর হাতে আধুনিক অস্ত্র তুলে দেওয়ার কথা থাকবে। মুখপাত্র জানিয়েছেন, বন্ধু দেশগুলোর সাথে এ ব্যাপারে কথা চলছে। গ্রিসের সরকারি মুখপাত্র আরও জানান, গত সপ্তাহে তারা বন্ড নিলাম করে 250 কোটি ইউরো তুলেছেন। এ অর্থের একটা অংশ সেনাবাহিনীর পেছনে খরচ করা হবে। গ্রিসের সংবাদ মাধ্যম জানা যায়, ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ কেনা হতে পারে। আগামী বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে গ্রিসের প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। গত শনিবারই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গ্রিসকে সাবধান করে দিয়ে বলেছেন, ওদেরকে হয় রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝতে হবে, নইলে ওদের খুবই কষ্টকর অভিজ্ঞতা হবে। সোমবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, তুরস্কই প্রতিবেশীকে যুদ্ধের হুমকি দিচ্ছে। তার দাবি, গ্রিস সবসময় আলোচনায় রাজি, তবে তা আন্তর্জাতিক আইন মেনে নিতে হবে এবং বকেয়া সমস্যার সমাধানের জন্য হতে হবে। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। তিনি গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন আলাপে সৌদি আরবের এই নীতি অবস্থানের কথা জানান। রাজা সালমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সৌদি রাজা দাবি করেন, তার দেশ ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ডোনাল্ড ট্রাম্প কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে আসছেন। সে প্রচেষ্টাকে সফল করে গত 13 আগস্ট সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার ঘোষণা দেয়। বিশ্বের বহু মুসলিম দেশ ও ফিলিস্তিনের সংগ্রামী সংগঠনগুলো আরব আমিরাতের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী জো বাইডেনের রানিংমেট ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেছেন, বর্ণ বিভক্ত আমেরিকার বিচার ব্যবস্থাও দুই রকমের, কৃষ্ণাঙ্গদের জন্য এক ধরনের আর শ্বেতাঙ্গদের জন্য আরেক ধরনের। রোববার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন শীর্ষক সাক্ষাৎকারে এসব কথা বলেন কমলা। এ সময় যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক বর্ণ বৈষম্যের বিষয়টি অস্বীকার করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকেও একহাত নেন তিনি।
বলেন তারা ট্রাম্প ও বার ভিন্ন ব্যবস্থায় বসবাস করছেন। তার কথায় বর্তমানে আমেরিকা আমরা যা দেখছি তা প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলছে। খোলামেলাভাবে বললে সূচনা থেকেই কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গের জন্য আমাদের ভিন্ন ভিন্ন দুটি বিচার ব্যবস্থা রয়েছে। জাতিগত ন্যায় বিচার প্রতিষ্ঠায় ট্রাম্প প্রকৃত নেতার পরিচয় দেননি বলেও মন্তব্য করেন তিনি। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ব্যর্থতার জন্য ট্রাম্পকে দায়ী করেন কমলা। শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভান করছে ট্রাম্প প্রশাসন। তবে দুই সম্প্রদায়ের দুই ধরনের বিচার কমলার এই অভিযোগ অস্বীকার করেছেন অ্যাটর্নি জেনারেল বার। নভেম্বরে ব্রাজিলিয়ান নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন দেখা দিয়েছে জাতিগত সংঘাত। কার্যত কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে মার্কিনীরা। গত মে মাসে মিনেসোটার মিনিপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। এর মধ্যে গত মাসে আবারও উইসকনসিনে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেকের পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ আরও তীব্রতর হয়ে ওঠে। ট্রাম্প এসব প্রতিবাদ বিক্ষোভকে অভ্যন্তরীণ সন্ত্রাস ও সহিংসতা বলে উল্লেখ করেছে। এর মধ্যে চলতি সপ্তাহে বর্ণবাদ বিরোধী প্রশিক্ষণের কর্মচারীদের জন্য তহবিল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের একটি উচ্চ আদালত সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে চূড়ান্ত রায় ঘোষণা করেছে তাকে বিচারের নামে প্রহসন বলে অভিহিত করেছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালমার্ড। সোমবার আদালতের রায় ঘোষিত হওয়ার পর ক্যালমার্ড বলেন, যে প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হয়েছে তা ন্যায় বিচার ও স্বচ্ছতার পরিপন্থী। 2018 সালে অক্টোবরে খাশোগি নিহত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন ক্যালমার্ড। তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কী কারণে খাশোগির পরিবার তার হত্যাকারীদের ক্ষমা করে দিল তা স্পষ্ট নয়। জামাল খাশোগি তুর্কি বাগদত্তা খাদিজা চেঙ্গিসও সৌদি আদালতের রায়কে হাস্যকর বলে অভিহিত করেছেন। খাদিজাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটেন্টে ঢুকে আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারেননি খাশোগি। সৌদি আরবের একটি উচ্চ আদালত সোমবার সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার দায়ে 5 ব্যক্তির ফাঁসির দণ্ড লঘু করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। গত বছর ওই 5 ব্যক্তিকে একটি নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছিল, কিন্তু খাশোগির পরিবার হত্যাকারীদের ক্ষমা করে দেওয়ার পর আদালত তাদের দণ্ড কমিয়ে দেয়। প্রায় 2 বছর আগে তুরস্কের ইস্তাম্বুল নগরীতে অবস্থিত সৌদি কনসুলেট জামাল খাশোগি নির্মমভাবে নিহত হয়। সে সময় বিভিন্ন দলিল প্রমাণ উপস্থাপন করে তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো স্থির সিদ্ধান্ত নিয়েছিল যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালমার্ড তার এই সংক্রান্ত প্রতিবেদনে খাশোগিকে হত্যার ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেন। তিনি এই ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে অধিকতর তদন্তেরও দাবি জানিয়েছিলেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। গতকাল সোমবার সন্ধ্যায় মোহাম্মদ ইউসুফ নামের ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। ইউসুফ নাইক্ষ্যংছড়ির ফুলতলি গ্রামের সোলেমানের ছেলে। স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির ফুলতলি জারুলিয়া ছড়িস্থ নো ম্যান্সল্যান্ডের 47 নম্বর পিলার এলাকায় গবাদি পশু বিচরণ করতে গেলে ইউসুফকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তবাসী বলছে, সন্ধ্যায় ইউসুফকে ধরে নিয়ে যাওয়ার আগে বিকেলে হাত পা বেঁধে সীমান্তে ফেলে রেখেছিল মিয়ানমারের বাহিনীর সদস্যরা। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি আফরিন কোচি বলেছেন, এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।